নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী সুবোধ ঘোষের লেখা একটি গল্প, ৩ অধ্যায়। আসুন শোনা যাক আজকের গল্পটি। অহিভূষণ হঠাৎ এসে বলল, ভাই ভবানী, একটা কনফিডেন্সিয়াল টক ছিল তোর সঙ্গে। আড্ডার মাঝখানে বসেছিলাম। বারিন তখন বলছিল, কি আশ্চর্য, মেয়েটাকে মুহূর্তের জন্য হাসতে দেখলাম না। লোকের দিকে একটু চোখ তুলে তাকাবার সাহস পর্যন্ত নেই। এই ধরনের মেয়েদের মতিগতি যদি একটু অ্যানালাইসিস করে দেখো, তাহলে বুঝতে পারবে যে তারা শুধু চায়। পুলিন বারুজের মেয়ে বন্দনার কথা বলছিল বাড়ি। এইরকম একটা সুপ্রাসঙ্গিক অবস্থায় এসে অভিভূষণ বাধা দিল। আরো বেশি অপ্রসন্ন হয়ে উঠলাম। অহিভূষণ যখন বলল, এখানে বলতে পারবো না ভাই, একটু ডিস্টেন্সে যেতে হবে। এইরকম বিশ্রী ভাবেই অযথা ইংরেজি বলে অহিভূষণ। ইদানিং আরো বেশি করে বলে। অবশ্য আমরা জানি অভিভূষণের লেখাপড়া 4th ক্লাসের চৌকাঠ পার হয়নি। সেই যে 8 বছর আগে আমরা অকৃতি অহিকে একা 4th ক্লাসে রেখে সদলে 3rd-এ চলে গেলাম, তারপর থেকে জীবনে সত্যি ক্লাস হিসেবে ওর সঙ্গে আর এক হতে পারলাম না। ওহি আজও যে আমাদের ক্লাবেও আড্ডায় আসে, সেটা তার নিজেরই আগ্রহ। আমরা ওকে কখনো চাই, চলে যেতেও অবশ্য স্পষ্ট করে কখনো বলি না, কিন্তু আমাদের আচরণে সেটা ওর বোঝা উচিত ছিল। ওহি যেন আমাদের তাচ্ছিল্যগুলিকে একেবারেই গায়ে মাখে না। সব জেনে শুনেই সে আমাদের সঙ্গে মেশে। তার প্রতি আমাদের একটা নির্বিকার ঔদাসীন্য, অনাগ্রহ ও করুণাকে সে মাথা পেতে মেনে নিয়েছে। ওহি যেন আজও আমাদের ক্লাসটা ছাড়তে চায় না, যেন শেষ বেঞ্চের এক কোণে একটু পৃথক হয়ে সবার পিছনে বসে থাকবে, তবু আমাদেরই সঙ্গে। বলতে ভুলে গেছি, বারিনও সেই 4th ক্লাসেই ফেল করেছিল আর পড়াশোনা না করে স্কুল ছেড়ে দিল, এবং ইংরেজিও বলে বেশ বিশ্রীভাবে। কিন্তু 8 বছর পরেও বারিন আর আমরা যেন এক ক্লাসেই আছি। বারিন কন্ট্রাক্টারি করে, এরই মধ্যে বেশ কিছু যাকে বলে বেশ সম্পন্ন হয়ে উঠেছে বারিন। কিন্তু ওহি, ওহি ঠিক তার উল্টো। ওহির কথা একেবারে স্বতন্ত্র। বড় সাংঘাতিকভাবে ফেল করেছে ওহি। 22 টাকা মাইনের একটি চাকরি করে। দুঃখটা আসলে ওই 22 টাকায় বাঁধা দীনতার জন্য নয়, আসল কথা হলো চাকরিটাই বড় নিচে, নোংরা নগণ্য চাকরি। কখনো কোনো ভদ্রলোকের ছেলেকে এরকম চাকরি করতে আমরা দেখিনি, শুনিনি। খুব ভোরে ঘুম ছেড়ে বাইরে বেড়ানো যাদের অভ্যাস, তারাই শুধু অহিভূষণের চাকরির স্বরূপ জানে, কারণ তারাই ব্যাপারটা স্বচক্ষে দেখতে পায়। এক হাতে প্রকাণ্ড একটা খাতা, আর এক হাতে একটা লক্কর সাইকেলের হ্যান্ডেল ধরে শহরের যত লেন আর বাইলেনের মোড়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকে অভিভূষণ। ভোরের আবছা অন্ধকারের মধ্যে সরু গলির মুখ থেকে এক এক করে 4-5টি অদ্ভুত ধরনের মূর্তি এসে ওহির কাছে দাঁড়ায়। খাতাটা খুলে ওহি তাদের হাজিরা লেখে। নিচু স্বরে কয়েকটা কথা বলে ওহি, কখনো বা বিরক্ত হয়ে ধমক দেয়। তারপরেই অহিভূষণের লক্কর সাইকেল আবার আর্তনাদ করে ওঠে, আর একটা গলির মোড়ে গিয়ে দাঁড়ায় অহিভূষণ চাটুজ্জে। আমাদের এই ছোট শহরের ছোট মিউনিসিপ্যালিটির একজন কর্মচারী হলো আমাদের পরিচিত ও প্রাক্তন সহপাঠী অহিভূষণ। রাত্রি ভোর হতে না হতে পাখির ঘুম ভাঙার আগেই ম্যাথরেরা শহরের ময়লা পরিষ্কার করে। এক একটা দল বের হয় ঝাড়ু হাতে রাস্তা ঝাড় দিতে, কয়েকটা দল বের হয় মাথার উপর পুলিশবাহী বড় বড় টিনের টব নিয়ে। 2 চাকার উপর পিপে বসানো একটা অদ্ভুত ধরনের গাড়ি আছে মিউনিসিপ্যালিটির। একটা বুড়ো বলদ খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়িটাকে রাস্তা দিয়ে টেনে নিয়ে যায়। পিপের গায়ে 2 সারি ফুটো আছে। খুব ভোরে উঠলেই দেখতে পাওয়া যাবে পিপে গাড়িটা ভ্রাম্যমান ধারাযন্ত্রের মতো হেলে দুলে কোকিয়ে কোকিয়ে চলে যাচ্ছে। রাস্তার ধুলোর দৌরাত্ম্যকে শান্তি জল ছিটিয়ে শান্ত করে দেয়। আমাদের অহিভূষণের চাকরিটা হলো এইসব কাজ তদারক করা।
তারই জন্য 22টি টাকা মাইনে পায় ওহি। লেখাপড়া শেখেনি, বাপ বেঁচে নেই, বাপের পয়সাও ছিল না। মা আছে, মায়ের অসুখও আছে, তাছাড়া নিজের পেটের দায় তো আছেই। সামর্থ্য নেই, যোগ্যতা নেই, তাই বোধহয় এই সামান্য জীবনের দায়টুকু মেটাতে গিয়ে উপায় খুঁজতে খুঁজতে একেবারে নরকের কাছাকাছি চলে এসেছে ওহি। দুপুরবেলা যখন আদালতে 10টার ঘন্টা বাজে, অর্থাৎ ঠিক যে সময়ে ভদ্রলোকের কাজের জীবন কলরব করে ওঠে, সেই সময় এক ভাঙা ঘরের নিভৃতে অহিভূষণের ক্লান্ত শরীর নিঃশব্দে ঝিমোয়। সূর্য উঠলে আমরা ঘরের বার হই, সূর্য উঠলে ওহি ঘরে ঢোকে। আমরা কাছারি রোড দিয়ে গাড়ি ঘোড়া শব্দ জনতা ভেদ করে যাই জীবিকা অর্জন করতে। ওহি ঘুরে বেড়ায় নির্জন নিস্তব্ধ অবসন্ন শেষ রাত্রের অস্পষ্ট গলি ঘুঁজির মোড়ে, ড্রেন পায়খানা ডাস্টবিন সংকুল একটা ক্লেদাক্ত জগতের চোরাপথে। বিকেলবেলা ওহিকে আরো দুবার কাজের ক্ষেত্রে দেখা যায়। লক্কর সাইকেলটার পিঠে সওয়ার হয়ে মাইল দেড়েক দূরে শহরের বাইরে গিয়ে শ্মশান ঘাটের সিঁড়িতে একবার দাঁড়ায়। ডোমটার সঙ্গে কিছুক্ষণ কথা বলে, মরা আর চিতার হিসাব নেয়, তারপরেই গিয়ে দাঁড়ায় খালের ধারে, ময়লা ময়দানের কাছে। দুটো ইনসিনারেটরের চিমনি থেকে দগ্ধ পুলিশের দুর্গন্ধ ধূম বাতাস আচ্ছন্ন করে। ওহির সাইকেলের শব্দ একটা অলস গৃধিণীর দল আবর্জনা স্তূপের আড়ালে চমকে ওঠে। বড় বড় পাখা ছাড়িয়ে আকাশে উঠে চক্কর দিয়ে উঠতে থাকে। ওহি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। উড়ন্ত গৃধিণীর পাখার চঞ্চল ছায়ার শব্দের নিচে দাঁড়িয়ে এইখানে সূর্যাস্ত দেখে অহিভূষণ। কথায় কথায় ওহি বলে, এমন চাকরি থাকলেই বাকি আর গেলেই বাকি। চাকরির ব্যাপারে কতভাবে ফাঁকি দিচ্ছে ওহি, সেই সব বিবরণ বেশ ফলাও করে মাঝে মাঝে শোনায়। আমাদের একেবারে নিঃসংশয় করবার জন্য ওহি প্রায়ই বলে, সত্যি বলছি ভবানী, প্রাণ গেলেও আমি গলি ফলির ভেতর ঢুকতে পারবো না। বারিন প্রশ্ন করে, ময়লা ময়দানে যেতে হয় না তোকে? অশ্বিন কালেও না, আমি দূরে রাস্তার উপর দাঁড়িয়েই কাজ দেখি। আমি জিজ্ঞাসা করি, চিতা গুনতে যাস না আজকাল? ওহি সঙ্গে সঙ্গে উত্তর দেয়, মোটেই না, ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে হিসাব নি, শ্মশানে নামি না। একটু চুপ করে থেকে ওহি আবার নিজে থেকে একটু অস্বাভাবিকভাবে গর্ব করে বলতে থাকে, কি ভেবেছে মিউনিসিপ্যালিটি, 22টি টাকা মাইনে দেয় বলেই বামুনের ছেলেকে দিয়ে যাচ্ছে তাই করিয়ে নেবে? আমরা প্রায় একসঙ্গে সবাই হেসে ফেলতাম। ওহি একটু আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতো, আমাদের হাসির অর্থ বুঝবার চেষ্টা করত। ওহির কথা নিয়ে বেশিক্ষণ মাথা ঘামাবার মতো উৎসাহও কারোর ছিল না। কথা প্রসঙ্গে একটু আধটু যা হলো তাই যথেষ্ট। পর মুহূর্তেই আমরা উৎকর্ণ হয়ে থাকতাম, কারণ বারিন একটি সুস্বাদু কাহিনী পরিবেশন আরম্ভ করে দিয়েছে। কি বলবো ভাই, আজকাল যেসব কাণ্ড আরম্ভ করেছে ললিতা, ফিক ফিক করে হাসে, ইয়া বড় বড় চোখ করে বেপরোয়া তাকিয়ে থাকে, হাবভাব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে, কিন্তু আমি ভাই ভিড়তে চাই না। ওহি বেফাস রসিকতা করে বসে, তাহলে আমি ভিড়ে যাই, কি বল? হঠাৎ প্রসঙ্গ বন্ধ করে দিয়ে মুখটা কঠোর করে ওহির দিকে তাকিয়ে বারিন বলে, তোমাকে এর মধ্যে ফোড়ন দিতে বলেছে কে? এসব কুৎসার অম্বলে ফোড়ন সচরাচর আমরাই দিয়ে থাকি। ওহি কখনো মন্তব্য করতো না। ভদ্রবাড়ির তরুণীদের নামে কোনো রসালো প্রসঙ্গ উঠলেই ওহি বরং নিষ্পৃহভাবে চুপ করে থাকত। অতি পরিচিত এইসব প্রতিবেশিনীদের কাহিনীগুলিও ওর কাছে আজ যেন রানী পরিয়ার দেবীর রূপকথার মতো এক অতি দূর অলীক দেশের গল্প হয়ে গেছে। এইসব প্রসঙ্গে তাই ওহিকে কখনো উৎসাহ প্রকাশ করতে আমরা দেখিনি। এই প্রথম হঠাৎ ভুল করে ফেলল। সঙ্গে সঙ্গে বারিনও তাকে সাবধান করে দিল। চুপ করে রইল ওহি। আর কখনো তার এই ভুল হয়নি। ওহি এইভাবেই তার অধিকারের সীমা আমাদের ধমক খেয়েই বুঝে ফেলে, যেন মাথা পেতে ত্রুটির স্বীকার করে নেয়। মেলামেশার দিক দিয়ে আমাদেরই আড্ডার ছেলে অহিভূষণ, আমাদেরই প্রাক্তন সহপাঠী, এক শহরের ছেলে। কিন্তু মনের রুচির দিক থেকে সে যে ভিন পাড়ার লোক, সে তত্ত্ব তাকে আমরা কারণে অকারণে বুঝিয়ে দিই। ওহিও বুঝতে পারে, কিন্তু একটি ক্ষেত্রে একটু ব্যতিক্রম ছিল। সেদিনের আড্ডায় বারিন সেই মেয়েটির নামেই যা খুশি তাই বলছিল। মেয়েটির নাম বন্দনা।
এই বন্দনারই মতিগতি একটু অ্যানালিসিস করে বারিন বুঝতে পেরেছে যে বন্দনার নামে যখন কথা উঠতো তিলমাত্র ভদ্রতার সংকোচ বা শ্রদ্ধার বালাই কেউ অনুভব করতো না, বিশেষ করে বারিন। বন্দনাকে একটু ভালো করেই আমরা চিনে ফেলেছি, তাই অবিশ্বাস করার মতো কোনো প্রশ্ন থাকতে পারে কষ্ট করে এতটা ভাববার কোনো দরকার ছিল না আমাদের। অন্য কোনো মেয়ের সম্পর্কে বারিনের রসনার অসংযম হয়তো আমরা বাধা দিতাম, প্রশ্ন করতাম, সন্দেহ প্রকাশ করতাম, কিন্তু বন্দনা ঠিক সেই সব মেয়েদের দলে নয়, তাদের বাইরে অনেক নিচে। যদিও আমাদেরই পরিচিত পুলিন বালুজ্যের মেয়ে বন্দনা, বন্দনার চারিত্রিক রহস্য নিয়ে সবাই আফসোস করত, কটূক্তি করত, ঘৃণায় ছটফট করে উঠত। কখনো বা একঝাঁক রসিকতার মাছি ভন ভন করে উঠত। ওহিও হেসে মাথা নেড়ে মন্তব্য করত, হ্যাঁ ডোবালে ডোবালে, হ্যাঁ ভদ্র সমাজের নাম ডুবিয়ে ছাড়লে চুরি। শুধু এই একটি ক্ষেত্রে ওহির অধিকারের সীমা স্মরণ করিয়ে দেওয়ার কথা আমাদের কারোর মনে হতো না। এক্ষেত্রে ওহির অধিকার যেন পরোক্ষভাবে আমরা স্বীকার করে নিয়েছিলাম। বন্দনাকে কুৎসা করার এই সমানাধিকার পেয়ে ওহি যেন ধন্য হয়ে যেত। মুখ খুলে রসিকতা করত ওহি। এই একটি সুযোগকে বারবার সদ্ব্যবহার করে ওহি উপলব্ধি করত সে আমাদেরই মধ্যে একজন। শুধু সন্ধে হলে ওহি আমাদের আড্ডায় একবার আসে, না এসে পারে না। নেশারে মানুষ যেমন সন্ধে হলে একবার সুরির দোকানে না যেয়ে পারে না, ওহির অবস্থাটা বোধহয় সেই রকম। সেই কবে 8 বছর আগে আমাদের সঙ্গে এক ক্লাসে পড়তো ওহিভূষণ, একই রিঙে বক্সিং করত। সেই পুরনো নেশা আজও বোধহয় ছাড়তে পারেনি ওহি। একটু বেশি ধোপ দুরস্ত কাপড় চোপড় পরে সন্ধেবেলা আমাদের আসরে দেখা দেয়। আমাদের বিদ্রুপ, বিরক্তি, অশ্রদ্ধা সবই অকাতরে সহ্য করে। ছেলেবেলায় ওহির এক একটা কঠোর স্ট্রেট লেফট ও ডান হাতের পাঞ্চ কতবার আমাদের ছিটকে বের করে দিয়েছে রিং থেকে বাইরে 3 হাত দূরে। হাত যেন সেই অপরাধে প্রায়শ্চিত করছে ওহি। আমাদের সব অশ্রদ্ধার আঘাত সহ্য করে সাধ করেই পরাজিত হয়ে আমাদের রিংয়ের মধ্যে থাকতে চায় ওহিভূষণ। একটু ডিস্টেন্সে যেতে হবে ভাই, প্রাইভেট ডক আছে। ওহির অনুরোধ শুনে উঠে গিয়ে একটু আড়ালে দাঁড়ালাম। বললাম, কি বলছিলি বল। তোর কাকাকে একটু বুঝিয়ে বলতে হবে ভাই, যেন আমার নামটা কেটে না দেন। আমার কাকা হলেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান। কাকা একটু বেশি পরোপকারী ও সদয় মানুষ, তাই আশ্চর্য হলাম ওহিভূষণের মতো এক গরিব কর্মচারী চাকরিটা খাওয়ার মতো উৎসাহ তার কেন হবে। বললাম, তোকে বরখাস্ত করার কথা হয়েছে নাকি? বরখাস্ত নয় ভাই, আমার নামটা কেটে দিচ্ছেন। বরখাস্ত নয়, নাম কেটে দেওয়া হচ্ছে, কথাটার অর্থ বুঝতে পারছি না ওহি, ঠিক করে বল। তুই তো জানিস আমার পোস্টার নাম ছিল। না, জানি না। আমি হলাম এসিএস। সেটা আবার কি জিনিস? আমি হলাম অ্যাসিস্ট্যান্ট কনজারভেন্সি সুপারভাইজার। 5 বছর ধরে এই নাম চলে আসছে। আজ হঠাৎ তোর কাকা চেয়ারম্যান হয়ে কোথায় একটু উপকার করবেন, না উঠে পড়ে লেগেছেন আমার নামটার পেছনে। নামটা বদলে দিচ্ছেন। তাতে তোর ক্ষতিটা কি? মাইনে তো আর কমলো না। না মাইরি, সর্দার স্ক্যাভেঞ্জার নাম সহ্য করতে পারবো না মাইরি। তুই বল ভাই, ভদ্রলোকের ছেলে হয়ে তোরই বা এত নাম নিয়ে মাথা ব্যথা কেন? তোর আগে যে লোকটা সর্দার ছিল সেই মানকিরাম যে তোর চেয়েও বেশি মাইনে পেত? ওহির মুখটা বিষণ্ণ হয়ে উঠল। একটু অভিমান করেই যেন বলল, শেষে তুইও মানকিরামের সঙ্গে আমার তুলনা করলি ভবানী। একটু রাগ করে বললাম, মানকিরাম তোর চেয়ে ছোট কিসের ওহি? মানুষকে যে খুব ছোট করে দেখতে শিখেছিস, অথচ নিজে। ওহি শুধু চুপ করে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। এইভাবেই সামান্য একটা ধমকে তার সব বিদ্রোহ শান্ত হয়ে যায়। আজও চুপ করে আমার ধমক আর মন্তব্যটাকেই মেনে নিল ওহি। বাড়িতে ফিরে এসে ওহির কথাটা কেন জানি বারবার মনে পড়ছিল। কাকাকে হেসে হেসে বললাম, ওহি নামে আপনাদের মিউনিসিপ্যালিটির একজন প্রকাণ্ড অফিসারের ডেজিগনেশনটা নাকি আপনি খারিজ করে দিচ্ছেন। কাকা উত্তর দিলেন, হুম, ওই নামটা আইনত চলে না। ওই নাম থাকলে মাইনে ও গ্রেড আইন মাফিক করতে হয়। তাছাড়া তাহলে ওহির চাকরিও থাকে না। কেননা অ্যাসিস্ট্যান্ট কনজারভেন্সি সুপারভাইজার রাখতে হলে ট্রেনিং নেওয়া পাশ করার লোক চাই। ওহির তো সেসব যোগ্যতা নেই। কিন্তু
সর্দার স্ক্যাভেঞ্জার নামটা সত্যিই বড় বিশ্রী। গরিব হলেও ভদ্রলোকের ছেলে তো। ওহির মনে বড় লেগেছে। কাকা দুঃখিত হয়ে বললেন, কি করব বল, কোনো উপায় নেই। ওহির মাইনে 3 টাকা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে আমার, এবং বাড়িয়ে দেব ঠিক, কিন্তু ওই পোস্টটা ওভাবে ওই নাম দিয়ে রাখবার উপায় নেই, আইনে বাধে। পরদিন সকালবেলা ওহির কথা একেবারে ভুলে গিয়েছিলাম, কিন্তু ঘরে বসে ওহির গলার স্বর শুনতে পেয়ে আবার ঘটনাটা নতুন করে মনে পড়ে গেল। কাকার সেরেস্তায় এসে ওহি কাকাকে সেই অনুরোধ নিয়েই আবার পাকড়াও করেছে। ওহি বলছিল, আমার এই পোস্টের নামটা বদলে দেবেন না কাকা বাবু। কাকা বোধহয় একটু বিরক্ত হয়েই বললেন, কেন হে কাকা বাবু? কাকার উত্তরটার মধ্যে এবং গলার স্বরে একটা প্রচ্ছন্ন বিদ্রুপের আভাসও ছিল যেন। ওহির মুখে কাকাবাবু ডাক হয়তো তিনি পছন্দ করলেন না। কাকার সেরেস্তা দরজার কাছে দাঁড়িয়ে একটু আড়াল থেকে উঁকি দিলাম। দেখলাম ওহি দাঁড়িয়ে আছে। ওহির নোংরা খাকি হাফ প্যান্ট আর বগল দাবা হাজিরা খাতাটা ও সর্দারির সাজটা নিখুঁত করে তুলেছে। ওহির মুখটা আজও কিন্তু সেই পুরনো ধাঁচেই রয়ে গেছে। নাক আর চিবুকে সেই দক্ষিণী নটরাজের ব্রোঞ্জের মতো ছাদটা আজও মুছে যায়নি। গড়নটা কঠিন, কিন্তু ছাদটা কোমল। এই ওহি একদিন আমাদের স্কুলে প্রাইজের অনুষ্ঠানে কপালে রক্তচন্দনের তিলক কেটে মেঘনাদ সেজেছে, আবৃত্তি করেছে। কি সুন্দর ওকে মানাতো! আপাতত দেখছিলাম অহিভূষণ কাকার প্রশ্নে একটু কাঁচুমাচু হয়ে বলল, আগে আমি বলছিলাম। কিছু বলতে হবে না তোমাকে। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। হয়তো মাইনে কিছু বাড়িয়ে দেব যদি। মাইনে বাড়াবার জন্য আমি আপনাকে বিরক্ত করতে চাই না স্যার, কিন্তু আমার পোস্টের নামটা যদি আপনি একটু অনুগ্রহ করে। কাকা আমার পরম দয়ালু মানুষ, কিন্তু ভিক্ষে করবার এত বস্তু থাকতে কেউ এসে পোস্টের সম্মান ভিক্ষে করবে, সেই ঔদ্ধত্যকে বোধহয় পৃথিবীর কোনো দয়ালু প্রশ্রয় দিতে পারেন না। কাকা হঠাৎ ভয়ানকভাবে চটে গিয়ে চোখ পাকিয়ে হিন্দি করে বলতে লাগলেন, মাইনে বাড়ানোর দরকার নেই না, তবে চাকরিটারই বা কি দরকার হে সর্দার? খুব বার বেড়েছে দেখছি। আগে না হুজুর। সঙ্গে সঙ্গে এক সর্দার স্ক্যাভেঞ্জারের মুখ দীনতায় সংকুচিত হয়ে আর্তস্বরে যেন ক্ষমা প্রার্থনা করে উঠল। কাকা বললেন, যাও, খারামাত রাও। ওহি আজকাল আর আমাদের সান্ধ্য আড্ডায় প্রতিদিন আসে না। আসে মাঝে মাঝে, একটু গম্ভীর হয়ে থাকে। ওহি বোধহয় আমাদের অন্তরঙ্গতার সীমা সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে। ওহির আচরণের এই পরিবর্তন সকলেই লক্ষ্য করল। আমি একদিন সকলকে রহস্যটা ফাঁস করে দিলাম। মিউনিসিপ্যালিটি ওহিকে সর্দার স্ক্যাভেঞ্জার নাম দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কনজারভেন্সি সুপারভাইজার নামটা রদ করে দেওয়া হয়েছে। তাই অভিমান হয়েছে ওহির। কাকার কাছে এই নিয়ে তর্ক করতে গিয়েছিল, কাকা ধমক দিয়ে খেদিয়ে দিয়েছেন। এর পরে যেদিন ওহি আড্ডাতে এলো, সকলে মিলে বেশ মিঠে কড়া করে ধমকে দিল, তোর আবার এসব ঘোরারও কেন রে? ওই মাইনের পরোয়া করিস না, তাই নিয়ে চেয়ারম্যানের সঙ্গে মুখের উপর তর্ক করতে যাস? সর্দার স্ক্যাভেঞ্জারের কাজটা করবি, অথচ বললে তোর একেবারে মাথা কাটা যাচ্ছে। তুই কি ভাবছিস নিজেকে? তুই একটা ভয়ানক রকমের অফিসার। ধমক খেয়ে প্রতিবাদ করে না ওহি, অভিযোগ স্বীকার করে নেয়। আজও ওহি নিরুত্তর থেকে অভিযোগ স্বীকার করে নিল, কিন্তু বলিহারি ওর ধৈর্য আর সহ্য গুণ। শুধু আমাদের আড্ডার স্পর্শটুকুর লোভে ও সব সহ্য করতে পারে। পরপর অনেক দিন পার হয়ে গেল, ওহি আর আড্ডায় আসে না। হঠাৎ একদিন হাসতে হাসতে ক্লাবের বৈঠকে দেখা দিল ওহি। বীরভূমের এক গাঁয়ের এক গরিব স্কুল মাস্টারের মেয়ের সঙ্গে আমাদের ওহির বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে। ওহি নিজে গিয়ে মেয়েকে দেখে এসেছে। আমাদের কাছে একটা সলজ্জ আনন্দে সব কথা বলল ওহি। মেয়েটি দেখতে বেশ, ম্যাট্রিক ক্লাস পর্যন্ত করেছে, গানটাও গাইতে পারে। ওহি যেন তার জীবনের এক নতুন সূর্যোদয়ের কথা বলে চলে গেল, কিন্তু সেই মুহূর্তে এসে বুঝতে পারেনি যে কি বিসদৃশ, কি অশোভন, কি অন্যায় কুকাণ্ডের একটা বার্তা সে আমাদের কানের কাছে ছেড়ে দিয়ে গেল। আমাদের মনের শান্তি নষ্ট হলো। আমরা বুঝলাম কত বড় ভাঁওতা দিয়ে এক ভদ্রলোকের মেয়ের সর্বনাশ করতে চলেছে ওহি। বেচারি স্কুল মাস্টার কখনো কল্পনাও করতে পারেনি যে এক সর্দার স্ক্যাভেঞ্জারের হাতে তার মেয়েকে তিনি সঁপে দিতে চলেছেন। তিনি হয়তো শুধু জানেন
অ্যাসিস্ট্যান্ট কনজারভেন্সি সুপারভাইজার নামে এক করকরে অফিসারের সঙ্গে তার মেয়ের সমাজের একটা স্বাভাবিক আত্মরক্ষা করার শক্তি আছে। সেদিনই দুপাতা চিঠি লিখে সব ব্যাপার আমরা জানিয়ে দিলাম স্কুল মাস্টার ভদ্রলোককে। ওহিও 3 দিন পরে বীরভূমের এক গেঁয়ো ডাকঘর থেকে টেলিগ্রাম পেল, বিয়ের প্রস্তাব বাতিল। আমাদের যা করবার সব গোপনেই করেছিলাম। ওহি কি বুঝলো তাও আমরা জানি না, কিন্তু ওহি আর আমাদের আড্ডায় এলো না। 1 মাসের মধ্যে নয়, 1 বছরের মধ্যে একবারও নয়। এতদিনে সত্যি করে বিচ্ছিন্ন হয়ে গেল ওহি। মনুষ্যত্বের দিক দিয়ে বোধহয় অনেকদিন আগে থেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ওহি। শুধু ধোপ দুরস্ত কাপড় পরে জোর করে ভদ্রলোক সাজবার চেষ্টা করত। অল্প দিনের মধ্যে আমরা দেখলাম, হ্যাঁ, খাঁটি সর্দার স্ক্যাভেঞ্জার বটে ওহি। হাজিরা খাতা বগলে নিয়ে গলিতে গলিতে নিঃসংকোচে ঘুরে বেড়ায়, শ্মশানের চড়ায় নেমে চিতা গুনে আসে, ময়লা ময়দানের মাঝখানে দাঁড়িয়ে ট্রেঞ্চ কাটায়, ড্রেনের পাশে বসে মেরামত তদারক করে, নোংরা খাকি হাফ প্যান্ট পরে ক্লেদাক্ত পৃথিবীর চিহ্নিত পথে আন্তরিক নিষ্ঠা নিয়ে ঘুরে বেড়ায় ওহি। লক্কর সাইকেল আর্তনাদ করে। দ্বিতীয় অধ্যায়ে পুলিনবাবু আর বন্দনা ঠিক এই ধরনের সমস্যাকেই একবার জটিল করে তোলবার চেষ্টা করল। দেনা দৈন্য আর বেকার অবস্থায় জীবনের 12 আনা ভাগ সময় পণ্ড করে দিয়ে পুলিন বাড়ুজ্যে শেষকালে জুতোর দোকান খুলেছিলেন। আমরা দেখতাম পুলিনবাবুর দোকানের মেজের ওপর 3-4 জন মুচি সকাল দুপুর সন্ধ্যা জুতো সেলাই করে। একটা কাঁচের আলমারি ছিল দোকানে, তার মধ্যে নতুন চামড়ার বান্ডিল সাজানো, ক্রোম, উইলোকাফ, কিড আর সামোয়া। দোকান ঘরের মধ্যেই কিছুটা স্থান ভিন্ন করে একটা ভালো মেহগিনি টেবিল আর চেয়ার নিয়ে বসে থাকতেন পুলিনবাবু। টেবিলের পাশে আবার একটা সুন্দর রঙিন পর্দা ঝুলিয়ে দিয়েছিলেন। এখানে বসলে মুচিদের আর ঠিক পাশাপাশি বা মুখোমুখি দেখতে পাওয়া যায় না। ওই রঙিন পর্দাটা যেন পুলিনবাবুর মনের একটা সতর্ক ও জাগ্রত শ্রেণী মর্যাদার প্রতীকের মতো ঝুলত। মুচিদের কর্মভূমি থেকে তিনি যেন স্পষ্ট করে তার জীবনের আসরটুকু সযত্নে ভিন্ন করে রাখতেন। শত হোক পরলোকগত ত্রৈলোক্য পণ্ডিতের নাতি তো। সাতপুরুষের কৌলীন চেতনাকে একটা উপার্জনের দায়ের সঙ্গে একাকার করে দিতে পারেন না তিনি। 3 জন মুচির মধ্যে একজনকে তিনি মিস্ত্রি বলে ডাকতেন। আলমারি থেকে চামড়া বের করে মাপ মতো কেটে মুচিদের দেওয়া, খদ্দেরের পায়ের তলায় কাগজ পেতে মাপ এঁকে নেওয়া ইত্যাদি সব কাজ মিস্ত্রিই করে। জুতোর দোকানের জুতোত্বের সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না পুলিনবাবু। তার সম্পর্ক শুধু দোকানত্বের সঙ্গে। এর চেয়ে বেশি নিচে নামতে পারেন না পুলিনচন্দ্র বাড়ুজ্যে। এই পুলিনবাবুর মেয়ের নাম বন্দনা। এই শহরের স্কুলেই পড়েছে। এপাড়া আর ওপাড়ার মেয়েদের সঙ্গে মিশে কোনো কালে মহিলা সমিতির বাৎসরিকীতে অভিনয় করেছে। 4 বছর আগের কথাই ধরা যাক। আমার ভাগ্নির বিয়েতে বন্দনা একাই গান গেয়ে বাসর জমিয়েছে। বন্দনার স্কুল বান্ধবীরা অনেকেই আর আজ বাপের বাড়িতে নেই। শ্বশুরবাড়ি থেকে তারা মাঝে মাঝে যখন আসে সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তাদের। শুধু দেখা হয় না বন্দনার সঙ্গে। বন্দনা আজ সেই পুরাতন সখিত্বের বৃত্ত থেকে অনেক দূরে সরে গেছে। বন্দনার খোঁজ বড় কেউ করে না। বন্দনা এখন কি বস্তু হয়ে দাঁড়িয়েছে সবাই জানে সে কথা। সেই সখিত্বের আগ্রহ দূরে থাক, তাদের মনের দিক দিয়ে অস্পৃশ্যতা গোছের একটা বাধা বন্দনাকে আজ একেবারে অস্পষ্ট করে দিয়েছে। হাসপাতালে কি একটা কাজ করছে বন্দনা। বন্দনার মা অবশ্য লোকের কাছে বলেন নার্সের কাজ, কিন্তু তাই বা কি করে হয়? বন্দনা তো নার্স বিদ্যা পাশ করেনি। যাই হোক, এতটা বাড়াবাড়ি পুলিন বাড়ুজ্যের উচিত হয়নি। জীবনে টাকার প্রয়োজন কার না আছে, কিন্তু তাই বলে সব ভদ্র আনার সংস্কার অমান্য করে সমাজের স্বীকৃতি অস্বীকৃতির তোয়াক্কা না করে রুচি অরুচির বালাই না রেখে শুধু কাজ আর পয়সাকে শ্রেষ্ঠ করে তোলা মানুষের লক্ষণ নয়। একে জীবিকা অর্জন বলে না, এটা হলো জীবনকে বিকিয়ে দেওয়া। পুলিন বাড়ুজ্যে খুবই গরিব, সন্দেহ নেই। তার গরিবত্বের জন্য অবশ্য আমাদের সবারই সমবেদনা আছে, কিন্তু গরিবত্ব ঘোচাবার যে পথ তিনি বেছে নিলেন সেই পথটাকে কেউ সম্মান করবে না। পুলিনবাবু বোধহয় তার ভবিষ্যৎটা বুঝতে পারেনি, নইলে এতটা স্পর্ধা তার হতো না। কিন্তু অতি অল্প দিনেই তিনি বুঝলেন, একেবারে মর্মে মর্মে বুঝলেন।
কাকা একদিন আমাকে ডেকে বললেন, হ্যাঁ রে ভবানী, পুলিন চামারের দোকানে জুতো টুতো কেমন তৈরি করে, বেশ ভালো। কাকা অক্লেশে যে কথাটা বললেন তাতেই হঠাৎ একটা শখ পেলাম যেন। আজ 1 বছরের মধ্যে পুলিন বারুদ যে কাকার কাছে কত সহজ ও স্বাভাবিক নিয়মে পুলিন চামার হয়ে গেছে। বিব্রতভাবে উত্তর দিলাম, হ্যাঁ, ভালোই তৈরি করে। তাহলে এবার পুজোর সময় পুলিন চামার কে অর্ডার দিস। কথাটা যেন বাতাসে ছড়িয়ে পড়ল। ঠাট্টা করে নয়, বেশ সহজভাবেই সকলে পুলিন চামার কথাটা ব্যবহার করে। পুলিনবাবুও নিশ্চয়ই সকর্ণে কথাটা শুনেছেন। এখন বুঝুন তিনি এই নতুন উপাধির গৌরব প্রতি মুহূর্তে তিলে তিলে উপভোগ করে প্রায়শ্চিত্ত করুন। জুতোর অর্ডার দিতে গিয়ে দেখলাম কমাসের মধ্যে আশ্চর্য রকমের বদলে গেছেন পুলিনবাবু। 1 বছর আগেও আমাকে তুমি বলে সম্বোধন করেছেন, আজ আমাকে আপনি করে বললেন। আলমারি খুলে নানা রকম চামড়া বের করে দেখালেন। একজোড়া অক্সফোর্ড হান্টিং দরকার ছিল আমার। পুলিনবাবু খুশি হয়ে আমার পায়ের তলায় একটা কাগজ পাতলেন, পেন্সিল দিয়ে মাপ এঁকে নিলেন। ভয়ানক রকম একটা অস্বস্তির মধ্যে আমার পাটা শিরশির করে উঠল, যেন একটা অপরাধ করছি। মনের কোণে এইরকম একটা দুর্বলতা নিঃশব্দ গঞ্জনার মতো পীড়া দিতে লাগলো। এরকম অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে দেখলাম পুলিনবাবু আমার পায়ের কাছে মাথা ঝুঁকিয়ে জুতোর মাপ নিচ্ছেন। পুলিনবাবুর হাতে পেন্সিল এক অপার্থিব তুলির মতো সুরসুরি দিয়ে আমার পায়ের পাতার চারদিকে ঘুরছে। আমি দেখছিলাম প্রৌঢ় পুলিনবাবুর কাঁচা পাকা চুলে ভরা মাথাটা আমার হাঁটুর কাছে হেঁট হয়ে আছে। এরপরেও দেখেছি সেই মেহগিনি টেবিল চেয়ার আর রঙিন পর্দা নেই, মিস্ত্রি নেই। পুলিনবাবু মেজের ওপর জুত করে বসে নিজেই কাঁচি দিয়ে হিসেব মতো চামড়া কেটে মুচিদের দিচ্ছেন। পুলিন চামারের দোকান সত্যি সার্থক হয়ে উঠেছে এতদিনে। বন্দনাকেও আমরা প্রায়ই দেখতে পেতাম, কখনো পায়ে হেঁটে, কখনো বা রিকশায় চড়ে হাসপাতালে যায়। বাড়ির সবচেয়ে বেশি চটে যেত বন্দনার সাজসজ্জার নিষ্ঠা দেখে। নার্সদের অ্যাসিস্ট্যান্ট, 20 টাকা মাইনে। তার জুতো, শাড়ি আর ব্লাউজের এতটা বাহার একটু বিসদৃশ্য ঠেকে বই কি। তার উপর আবার মাঝে মাঝে রিকশায় চড়ে। আমরা অবশ্য বন্দনার পক্ষ নিয়ে কখনো কখনো বারিনকে প্রতিবাদ করতাম, একটু রিকশায় চড়লই বা, এতটা পথ এই দুপুরের রোদে চলাফেরা করা একটা মেয়ের পক্ষে কষ্টকর নয় কি। বারিন একেবারে ক্ষেপে উঠত, থাক থাক, আমাকে আর শেখাতে এসো নাকি। জমকালো শাড়ি আর রিকশার পয়সা যে এমনিতেই আসে, সে তত্ত্ব আমি বুঝি। পথে বন্দনার সঙ্গে আমাদের মুখোমুখি দেখা হয়, কিন্তু লক্ষ্য করেছি বারিন আমাদের সঙ্গে থাকলে বন্দনা কখনো ভুলেও চোখ তুলে তাকাতো না। একটু সংকুচিত হয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিত। কখনো বা চকিতে মুখটা বিবর্ণ হয়ে উঠত, যেন হঠাৎ ভয় পেয়েছে। বারিন আবার চটে উঠে বলতো, ঠিক এই এই ধরনের হাবভাব যেসব মেয়েদের দেখা যায়, যারা ইচ্ছে করে হাসতে পারে না, চোখ তুলে তাকাতে পারে না, তাদের মতিগতি একটু অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে যে তারা শুধু চায়। পুলিনবাবু তো এরই মধ্যে দমে গিয়ে একেবারে অমানুষ হয়ে গেছেন, কিন্তু পুলিনগিন্নি দমবার পাত্রী নন। যার স্বামী জুতো বেচে মেয়ে সদর হাসপাতালে কে জানে কি করে, তাকে আজও একটু লজ্জিত হতে দেখিনি। যে কোনো পরিচিতা প্রতিবেশিনীর সঙ্গে দেখা হলে আলাপক্রমে একবার নিজের বংশগর্ভটাকে বড় করে এবং আলাপিতাকে একটু নিচু ঘর প্রমাণ না করে তিনি শান্ত হন না। প্রয়োজন হলে সৌজন্য ভুলে ঝগড়া করতেও কুণ্ঠিত হন না। যেসব বুড়ি নির্জলা একাদশী করতে পারে না, তাদের গায়ে পড়ে দুকথা শুনিয়ে দিয়ে আসেন। তাকে কেউ আমল দেয় না, তবু গায়ে পড়ে সবাইকে বিব্রত করেন। পুলিনবাবু আর বন্দনার ঠিক উল্টোটি হলেন পুলিনগিন্নি। কোন বামুনের বাড়িতে 1 ফোঁটা গঙ্গা জল নেই, কারা তিথি নক্ষত্র মানে না, কার মেয়ের অলগ্নে বিয়ে হয়ে গেল, সব খবর রাখেন পুলিনগিন্নি, এবং সবাইকে তার জন্য কটূক্তি করতে ছাড়েন না। কবে এবং কি করে পুলিনগিন্নি বন্দনার একটা বিয়ের ব্যবস্থাও পাকাপাকি করে ফেলেছেন, তা আমরা আগে জানতে পারিনি। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে। পাত্রের মামা বন্দনাকে আশীর্বাদ করতে এলেন এবং উঠলেন আমাদের বাড়িতে। পাত্রের মামা আমার কাকার বন্ধু, তার কাছেই সব খবর শুনলাম। তার ভাগ্নে অর্থাৎ পাত্রটি হলো পাটনার একজন প্রফেসর, বেশ ভালো চেহারা, মডার্ন ও স্মার্ট ছেলে। পুলিনগিন্নি বন্দনাকে নিয়ে মাত্র 2 দিনের জন্য পাটনায় গিয়েছিলেন। মেয়ে দেখে পাত্র খুশি হয়েছে, পাত্রপক্ষ রাজি হয়েছে। আমরা আশ্চর্য হলাম, কাকা আতঙ্কিত হলেন। তারপর সবাই মিলে হাসতে লাগলাম।
কাকার বন্ধু মশাই অপ্রস্তুত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? কাকা তাকে সান্ত্বনা দিলেন, যাক, আপনার ভাগ্য ভালো যে আমার এখানে উঠেছিলেন। আপনার ভাগ্নের জন্য অন্য পাত্রী দেখুন, সব কথা পরে হবে, এখন বিশ্রাম করুন। রাত্রিবেলা ক্লাব থেকে ঘরে ফিরেই দেখি পুলিন গিন্নি খুড়িমার সঙ্গে কথা বলছেন। বারান্দায় চেয়ার টেনে নিয়ে পুলিন গিন্নি কথাবার্তা শুনবার জন্য বসলাম। পুলিন গিন্নি যেন করুণভাবে আবেদন করছিলেন, আপনি বিশ্বাস করুন দিদি, বন্দনা কখনো রোগীর পেট প্যান্টান ছোঁয় না, চাকরি করে এই মাত্র, তাই বলে ব্রাহ্মণের মেয়ে কি ওসব নোংরামি করতে পারে দিদি? একবার উঁকি দিয়ে পুলিনগিন্নির চেহারাটা দেখলাম। সেই চেহারাই নয়। একটা প্রচ্ছন্ন আশঙ্কায় পুলিনগিন্নির মুখটা নিষ্প্রভ হয়ে আছে, যেন তার সর্বস্ব ডুবতে বসেছে। খুড়িমার কাছে যেন একটা পরিত্রাণের প্রার্থনা বারবার কাতরভাবে শোনাচ্ছিলেন পুলিনগিন্নি। খুড়িমা বললেন, এইসব কথা আমায় বলে লাভ নেই, কর্তারা যা ভালো বুঝবেন তাই হবে। পুলিনগিন্নি যেন ফুঁপিয়ে উঠলেন, আপনি ভবানী কাকাকে একটু বুঝিয়ে বলুন দিদি, ছেলের মামা ওর বন্ধু, আমি জানি উনি হাঁ বললেই বিয়ে হবে, উনি না বললে বিয়ে ভেঙে যাবে। উনি তো বন্দনাকে ছেলেবেলা থেকে দেখে আসছেন, উনি জানেন বন্দনা কেমন মেয়ে। খুড়িমা বললেন, তাই হবে, উনি যদি ভালো বোঝেন তবে। পুলিনগিন্নি উঠবার আগে খুড়িমার হাত ধরে আর একবার অনুরোধ করলেন, আপনি একটু বুঝিয়ে বলবেন দিদি। পুলিনগিন্নি যাওয়ার সময় কাকার বৈঠকখানার দরজার কাছে হঠাৎ কি ভেবে দাঁড়ালেন। কাকা তখন তার বন্ধুকে এই কথা বোঝাচ্ছিলেন, মেয়ে হলো হাসপাতালের জমাদারনি, এইরকম একটি মেয়ের সঙ্গে আপনার ভাগ্নের বিয়ে দিতে চান? পাত্রের মামাবাবু কিছুক্ষণ হতভম্ব হয়ে থেকে বললেন, না। কথাগুলো কানে যাওয়া মাত্র পুলিনগিন্নি ছটফট করে পালিয়ে গেলেন। পুলিনগিন্নির ষড়যন্ত্র ফেঁসে গেল, এই ব্যাপারে বোধহয় খুশি হলো সবাই। বারিন খুশি হলো এই কারণে যে বন্দনার বিয়ে ভেঙে গেল। বন্দনার চেয়েও কত গরিবের মেয়ের বিয়ে হয়েছে বড় লোকের সঙ্গে, তার মধ্যে তো বিষদৃশ্য কিছু কেউ দেখেনি, গরিব বলে নয়। পুলিন বাড়ুজ্যে আর বন্দনা বাপ বেটি মিলে যা বেপরোয়া জুতো টুতো বেচতে আরম্ভ করলো, তারই ফল ফলছে একে একে। সমাজে কুলের প্রশ্ন হয়তো বড় পুরনো হয়ে গেছে, সেসব নিয়ে কেউ মাথা ঘামায় না, এটা শীলের প্রশ্ন। এক সমাজে থাকতে হলে একই রকম শিলাচার মানতে হবেই, তার ব্যতিক্রম হলে সমাজ ক্ষমা করতে পারে না। আমরা কালচারের দিকটাই দেখছিলাম। আমরা যে ভুল করিনি তার প্রমাণ এই যে বারবার দুবার আমরা জিতে গেলাম, দুবারই দুটো অন্যায় হতে চলেছিল, তাই সামান্য আঘাতে ভেঙে গেল। প্রথম ওহি, দ্বিতীয় পুলিনবাবু। ওই মানুষগুলিও কত সহজে ও সামান্য আঘাতে ভেঙে গেল। সর্দার স্ক্যাভেঞ্জার বলা মাত্র হু হু করে নেমে গেল ওহি। পুলিনবাবুও তাই। চামার নামে শুধু একটা কথায় কথায় যেন চামার হয়ে গেলেন। আসলে ওদের মনুষ্যত্বটাই স্ক্যাভেঞ্জার ও চামার হয়ে গিয়েছিল অনেকদিন আগেই। আমরা শুধু মুখোশটা খুলে দিয়েছি। আমাদের দোষ নেই, অপবাদ দিয়ে আমরা ওদের মিথ্যে করে দিয়েছি, এ কথা সত্য নয়। এবং যেটুকু শিক্ষা আমাদের বাকি ছিল তাও অল্প দিনের মধ্যে চরম করে শিখিয়ে দিল বন্দনা। হৃদয়বেদী এক একটি সংবাদ শুনতে পেলাম। সতু তাদের চাকরটাকে হাসপাতালে ভর্তি করতে গিয়েছিল, কম্পাউন্ডার এসে 2 টাকা ঘুষ নিয়ে গেল। কোথা থেকে বন্দনাও এসে নির্লজ্জ নিষ্কম্প স্বরে চাইল, আমারও পাওনা আছে, একটা টাকা দিতে হবে, না দিলে। শশীদের বাড়িতে রোগিণী দেখতে লেডি ডাক্তার এসেছিলেন, তার সঙ্গে এসেছিল বন্দনা। লেডি ডাক্তার ফি নিলেন 8 টাকা, বন্দনা পেল 1 টাকা। এই ন্যায্য পাওনা ছাড়া অক্লেশে হাত পেতে বকশিস দাবি করে বসলো বন্দনা, আরো কিছু দিতে হবে। শশীর বাবা কৃপণ মানুষ, বারবার আপত্তি তুললেন। বন্দনা জেদ ছাড়ল না। অপ্রস্তুত হয়ে অবাক হয়ে শশী তাড়াতাড়ি নিজের পকেট থেকে 8 আনা বকশিস দিয়ে উদ্ধার পেল। সতু আর শশীর কাছে এই কাহিনী আমরা শুনলাম, বুঝলাম সত্যিই মনে প্রাণে জমাদারনি হয়ে গেছে বন্দনা। আমাদের মনেও আর কোনো অনুশোচনা নেই, যা করেছি ভালোই করেছি। অহিভূষণকে, বন্দনাকে, পুলিনবাবুকে আমরা ঘৃণা করি না, কিন্তু সর্দার স্ক্যাভেঞ্জার, জমাদারনি ও চামারকে আমরা আমাদের রুচিগত জীবনের আসরে ও বাসরে গ্রাহ্য করতে পারি না। কোনো অন্যায় করিনি আমরা, ওদের কোনো ক্ষতি করিনি আমরা, ওদের জীবিকাই ওদের কালচার নষ্ট করেছে। ওরা যা ওরা তাই, আমরা শুধু নিজেদের বাঁচিয়েছি। অনেকদিন পরে সমস্যাটা হঠাৎ 3য় অধ্যায়ে পৌঁছে গেল।
কিরকম যেন অদ্ভুত হয়ে উঠল। ক্লাবে গিয়ে দেখলাম টেবিলে 10-12টা রঙিন লেফাফাবদ্ধ চিঠি পড়ে রয়েছে, বিয়ের চিঠি। ওহির সঙ্গে বন্দনার বিয়ে, ওহি আমাদের নেমন্তন্ন করেছে। বিশ্রী রকমের একটা অস্বস্তি বোধ করছিলাম। কি অদ্ভুত কাণ্ড, ওহির সঙ্গে বন্দনার বিয়ে! এই কি উচিত হলো? কিন্তু কেন উচিত নয়? এই বিয়ে সমর্থন করতে কোনো আনন্দ পাচ্ছি না, কিন্তু অসমর্থন করারও কোনো হেতু খুঁজে পাচ্ছি না। বারিন অযথা রেগে পাগল হয়ে উঠল। বারিনের মতে এটা হলো ওহির সর্বনাশ। বারিন চেঁচাতে লাগলো, শত বাজে লোক হোক ওহি, তবু বন্দনা মতো জমাদারনি সঙ্গে ওর বিয়ে হতে পারে না। সতু ও শশী তার চেয়ে জোরে চেঁচিয়ে উত্তর দিল, বন্দনা যতই যাতা হোক, কোন সর্দার স্ক্যাভেঞ্জারের সঙ্গে ওর বিয়ে হওয়া উচিত নয়। দুপক্ষেরই আচরণ বড় গর্হিত, হৃদয়হীনতার মতো লাগছিল। ওদের নিয়ে আর মাথা ব্যথা কেন? ওরা সরে গেছে, ওরা আমাদের কেউ নয়, ওদের জীবিকা ভিন্ন, তাই ওদের জীবনও ভিন্ন। আজ ওদের কথা নিয়ে এতটা বিতণ্ডা করা আমাদের পক্ষে অনধিকার চর্চা নয় কি? কিন্তু কার মনে কি আছে? পরের মঙ্গলের গরজেই সবাই ব্যস্ত হয়ে উঠল। সতু ও শশী পুলিনবাবুর কাছে বেনামি চিঠি ছাড়ল, যেন এ বিয়ে না হয়। এত ভালো মেয়ে আপনার, তার জন্যই সর্দার স্ক্যাভেঞ্জার পাত্র? বারিন 4 পাতা কাগজ ভরে ওহিকে চিঠি লিখল, সাবধান, নিজের সর্বনাশ করো না। বন্দনার মতো জমাদারনি মেয়েকে কি তুমি চেনো না? যেসব মেয়ে ইচ্ছে করেও হাসতে পারে না, চোখ তুলে ভদ্রভাবে তাকাতে পারে না, তাদের মতিগতি সম্বন্ধে একটু অ্যানালিসিস করলে দেখতে পাবে যে তারা শুধু চায়। তাহলে কি এ বিয়ে ভেঙে যাবে? এর আগে দুবার তাদের বিয়ে আমরা ভেঙেছি, আমাদের নাগালের মধ্যে তারা এসেছিল তাই। আজ কিন্তু ঘটনা সে নিয়মের মধ্যে নেই। তারা নিজের পৃথিবীতে শক্ত হয়ে দাঁড়িয়েছে। তবে তবে কি কোনো উপায় নেই? ওহির বিয়ের নিমন্ত্রণ লিপি, অর্থাৎ সেই রঙিন খামের চিঠিগুলি ক্লাবের টেবিলের ওপরেই পড়েছিল। কেউ আগ্রহ করে তুলে নেয়নি, সঙ্গেও নিয়ে যায়নি। কোনো প্রয়োজন হয়তো ছিল না। প্রতি সন্ধ্যায় তাস খেলার সময় মাত্র 2টি করে সেই রঙিন চিঠির সদ্ব্যবহার করতাম। সিগারেটের ছাই ফেলার জন্য কোনো পাত্রও তাড়াতাড়ি পাওয়া যেত না। এহেন সংকটে গোটা 2 রঙিন খামই ভস্মাধারের কাজ করত। তাস খেলা শেষ হলে ক্লাবের মালি এসে শতরঞ্চি গুটিয়ে রাখত। ছাই ঠাসা রঙিন খাম দুটো ছুঁড়ে বাইরে ফেলে দিত। ওহি আর বন্দনার বিয়ে নিয়ে তর্জন গর্জন ধিক্কার ভ্রুকুটি সবই কেন জানি হঠাৎ চাপা পড়ে গেল। ওহির বিয়ের রঙিন আবেদনের চিহ্নগুলি চোখের সামনে থাকা সত্ত্বেও ঘটনাটা যেন কারোর মনে পড়ল না। ওহির বিয়ের মতো একটা ঘটনা এ কি নিজের তুচ্ছতায় চাপা পড়ে যাচ্ছে? মাত্র কদিন আগে যারা এই ব্যাপার নিয়ে ক্ষুব্ধ হয়েছিল, তারাও যেন আজ ভয় পেয়ে চুপ করে গেছে। বারিন, সতু আর শশী এ বিষয়ে কোনো কথাই বলে না। শেষ রঙিন খামটা যেদিন আমাদের তাসের আড্ডা থেকে ভস্মাবশেষ নিয়ে অদৃশ্য হয়ে গেল, সেদিন হঠাৎ আমার একবার কৌতূহল হয়েছিল, ওহির বিয়ের দিনটা কবে? তারপরেই মনে হলো, জেনেই বা কি হবে। সন্ধ্যের দিকে খুব জোরে বৃষ্টি হয়ে থেমে গেল। ধীরে ধীরে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। তারপর রওনা হলাম। আজই রাত্রে ওহির বিয়ে। কেমন করে তারিখটা সঠিক জানতে পারলাম জানি না, তবু বুঝলাম পুলিনবাবুর বাড়ির দিকে চলেছি, একা একা, অন্ধকারে, চুপে চুপে। অন্ধকারে একটু দূরে দাঁড়িয়েই দেখছিলাম বরের আসরে বসেছিল ওহি। ছোট একটি শামিয়ানা, ওপরে একটি বেলোয়ারি ঝাড়ের আলো জ্বলছে, 2টি ছোট ছোট কার্পেট পাতা, তার উপরে বসে আছে জনা কয়েক বরযাত্রী। মিউনিসিপ্যালিটির মুন্সি হীরালাল, রামনাথ পানওয়ালা, অক্ষয় ময়রার ছেলে গোলক, আরো ওই ধরনের কয়েকজন। সবাই বেশ ভালো মতো সাজগোজ করে এসেছে, বেশ সজ্জনের মতো বসে আছে। বড় কৃতার্থ, খুশি ও গর্বিত ভাবে বরযাত্রীরা বসেছিল। আসরের দিকে আর বেশি দূর এগিয়ে যেতে পারলাম না। আজ আবার অনেক বছর পরে ওহির ঘুষি খেয়ে যেন রিং থেকে বাইরে ছিটকে পড়েছি। ওই রিংয়ের ভেতর ওহি এখন সর্বেশ্বর। শামিয়ানার নিচে যেন এক ভিন্ন পৃথিবীর শান্ত আলো ফুটে রয়েছে। সেখানে সবচেয়ে স্পষ্ট হয়ে আছে ওহি। দক্ষিণী ব্রোঞ্জের চিবুক আর কপালের উপরে চন্দনের ছিটে লেগে রয়েছে। কি সুন্দর দেখাচ্ছে ওহিটাকে। পিঁড়িতে বসিয়ে বন্দনাকে বিয়ের আসরে নিয়ে আসা হলো। বন্দনাও আশ্চর্য করল। লাল চেলির শাড়ি জড়ানো সলজ্জ সন্ত্রস্ত একটা মূর্তি ধনুকের মতো বেঁকে রয়েছে। হিন্দুস্তানি পুরুত মন্ত্র পড়লেন।
ভিড় নেই, কলরব নেই। আস্তে একবার শাঁখ বাজল। সকল ভদ্র আনার ষড়যন্ত্রের আবর্জনা সরিয়ে পুলিনবাবুর বাড়ি, বাগান আর উঠোনের এক কোণে আজ একটা নতুন সংসারের রূপ স্পষ্ট, কঠিন হয়ে উঠেছে। ইতিহাসের দেবীবর ঘটক আড়ালে আড়ালে মেল বেঁধে দিচ্ছেন। কাকা আর ক্লাবের সুগম্ভীর সমাজতত্ত্ব এইখানে এসে চরমভাবে ভুয়ো হয়ে গেছে। হঠাৎ দেখলাম আমার পাশে কতগুলি অপরাধী দাঁড়িয়ে আছে। সতু, শশী আর একে একে সবাই এসেছে। যাক, কিন্তু বারিন কই? একটু পরেই দেখলাম বারিনও আসছে। আমাদের পাশ কাটিয়ে চলে গেল, তবু আমাদের দেখতে পেল না। বিয়ের আসরটার দিকে এক লক্ষ্য রেখে ধীরে এগিয়ে গেল বারিন। একেবারে আসরের সামনে গিয়ে দাঁড়ালো। হিন্দুস্তানি পুরুত তখন জোরে চেঁচিয়ে মন্ত্র আবৃত্তি করে হোম করছিলেন। দেখলাম বারিন হাঁ করে ওহির দিকে তাকিয়ে আছে। বারিনকে দেখতে পেয়ে ওহির সারা মুখে অদ্ভুত একটা হাসি উজ্জ্বল হয়ে উঠল। বন্দনার মাথাটা আরো হেঁট হয়ে পড়ল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে বারিন উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। দেখলাম পুলিনগিন্নির সঙ্গে বারিন একটা বচসা বাঁধিয়েছে। পুলিনগিন্নি হাসছেন। তারপর পুলিনবাবুর কাছে গিয়ে বারিন হাত নেড়ে চেঁচিয়ে যেন এক দফা ঝগড়া করলো। পুলিনবাবু হাসতে লাগলেন। পর মুহূর্তে বারিন কোথায় যেন চলে গেল এবং কয়েক মিনিট পরে ফিরে এলো। বারিনের সঙ্গে বারিনের জেঠিমা, বারিনের বোন দীপ্তি, বারিনের ভাগ্নি ডলি। বারিন হঠাৎ ব্যস্ত হয়ে পড়ল, চাকরগুলোকে ধমক দিল। শেষে স্পষ্ট শুনতে পেলাম পুলিনগিন্নির ওপর চটে গিয়ে বারিন গরম গরম কথা বলছে। ছি ছি, কোনোটা ব্যবস্থা নেই আপনাদের? এ কি রকমের কাণ্ড! দেখলাম দীপ্তি আর ডলি একটা ঘর থেকে জিনিসপত্র টানাটানি করে বের করছে। বাসর ঘর তৈরি করছে। বারিনদের গোমস্তা এক ঝুড়ি ফুল দিয়ে গেল। ঘরের চৌকাঠের কাছে একটা হ্যাজাক বাতি জ্বালবার জন্য খুটখাট করে কাজ করতে বসলো বারিন। বারিনের কাণ্ড কারখানা দেখে আমাদের সংকোচ কেটে গিয়েছিল। শেষকালে একেবারে প্রকাশ্যভাবেই আসরের কাছে গিয়ে আমরা দেখা দিলাম। বিয়ে তখন প্রায় শেষ হয়ে এসেছে। বারিন আমাদের দেখেই বলে উঠল, এই যে তোমরা তো শুধু গিলতে এসেছো, গিলেই যাও। এতক্ষণে সত্যি একটা বিয়ে বাড়ির কলরব জেগে উঠেছে। ওহি আর বন্দনা আমাদের পাশ দিয়েই বাসর ঘরে চলে গেল। সবাই হাসি মুখে ইশারায় অভিনন্দন জানালাম। লজ্জায় ও আনন্দে ওহি আমাদের দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। বেশ পেট ভরেই গিলে নিলাম আমরা। বারিন তখনও ব্যবস্থা তদারক করছে। পুলিনবাবু সামনে এসে একবার বললেন, লজ্জা করে খেও না কিন্তু তোমরা, লুচি মিষ্টি যত খুশি দরকার চেয়ে নেবে। আজ 3 বছর পরে পুলিনবাবু হঠাৎ আবার আমাদের তুমি বলে সম্বোধন করলেন। এইবার আমরা বাড়ি ফিরব। বারিন তখন বাসর ঘরের কাছে ঘুরঘুর করছিল। ডাকলাম বারিনকে। বারিন সামনে এসে দাঁড়ালো। বড় বেশি ক্লান্ত দেখাচ্ছিল বারিনকে। কপালটা ঘেমে আছে, আস্তে আস্তে হাঁপাচ্ছে। মাথার উস্কো খুস্কো চুলের ছায়ায় ওর চোখ দুটো যেন অন্ধকারে লুকিয়ে থাকবার চেষ্টা করছে। বারিনকে বললাম, কি হে, আর কতক্ষণ? চলো এবার। বারিন সেই মুহূর্তে ঘাবড়ে গিয়ে যেন ব্যস্ত হয়ে পড়ল। না না, এখন আমি যাব না, কাজ আছে। বারিনের বাড়াবাড়ি দেখে আমরা বিরক্ত বোধ করছিলাম। হয়তো আরেকটু পরেই খুব রেগে উঠতাম, কিন্তু তার আগে বারিন নিজের থেকেই বেফাঁস বলে ফেলল, খুব কষে চটাচ্ছি, কিন্তু আশ্চর্য মেয়ে, প্রত্যেক কথায় শুধু হাসছে। সকলে একসঙ্গে আশ্চর্য হয়ে প্রশ্ন করলাম, কাকে চটাচ্ছ? কার কথা বলছো? কে হাসছে? হঠাৎ সাবধান হয়ে উঠল বারিন। সামলে গেল। সেই পুরাতন স্লথ বিদ্রুপের সুরে একটু লঘু কুৎসার হাওয়া জাগিয়ে শুধু কথার চালাকিতে শেষবারের মতো আমাদের ফাঁকি দেবার চেষ্টা করলো। তোমাদের মিসেস চ্যাটার্জি আবার কে? ফাইন হাসছে কিন্তু, যাই বলো। আর বলবার কিছু নেই। বারিনকে রেখে আমরা রওনা হলাম। আরো কিছুক্ষণ থাকুক বারিন। হাত যেন ওর অন্তরাত্মা চরমভাবে হেরে গিয়ে প্রায়শ্চিত্ত করছে। আজ বোধহয় বারিন সত্যি অ্যানালিসিস করে বুঝতে পেরেছে যে এই ধরনের মেয়েরা যারা চোখ তুলে তাকাতে পারতো না, ইচ্ছে করেও হাসতে পারতো না, তারা শুধু চায় যে। শেষ হলো শ্রী সুবোধ ঘোষের লেখা গল্প 3 অধ্যায়। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে আমার পাঠ করা অনেক গল্প উপন্যাস রয়েছে। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যান্য গল্প উপন্যাসগুলিও সময় করে শুনে দেখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।